রায়না, সকাল হয়ে গেছে, নাস্তা রেডি হলো? তোর বাবার বাইরে যাওয়ার সময় হয়ে গেছে। রায়না। এই তো মা, হাতের কাজগুলো শেষ করি, তারপর নাস্তা বানিয়ে দিচ্ছি। মা, খবরদার, তুই আমাকে মা বলে ডাকবি না। তোকে অনেকবার বলেছি আমি তোর মা না, তুই আমাকে মা বলার কোনো যোগ্যতাই রাখিস না। আমি তো কেবল তোমাদের ঘরে আশ্রয় নিয়েছি মা, আমি তো নিজের ইচ্ছে এই ঘরে আসিনি, ভাগ্য আমাকে এখানে এনে ঠেকিয়েছে। আশ্রয় শুনে মনে হচ্ছে আমরা কোনো বড় দয়ার দান খুলে বসেছি। দান মনে করিস না, নিজ দায়িত্বে বুঝে থাক। রাজিয়া, মেয়েটাকে এমন করে কথা বলছে কেন? মেয়েটা বড় কষ্টে আছে। তাছাড়া ডিভোর্সি মেয়েদের মন মানসিকতা এমনি ভালো থাকে না। তুমি একটু সহানুভূতি দেখাও। আহা, আপনি সবসময় ওর পক্ষ নিয়ে কথা বলেন। একটা কাজের কথা 3 বার করে বলতে হয়। আমি কি ঘরে চাকরানি রেখেছি? আমি চাকরানি না মা, আবার রাজকন্যাও না, আমি সাধারণ একজন মানুষ, এতটুকু সম্মানিত চেয়েছি। সম্মান? ডিভোর্সি মেয়েদের সমাজে আবার সম্মান থাকে? অন্যের ঘর থেকে ফিরে আসা মেয়েরা ঘরে শান্তি নষ্ট করে। কাজ কর। ডিভোর্সের পর মেয়েটি ফিরে এসেছে নিজের ঘরে, কিন্তু নিজের ঘরটি যেন আছে না। যে ঘরে একদিন বাবার কুল ঘেঁষে গল্প করত, আজ সেই সারা ঘর নীরবতা আর কষ্টের ছায়া। রায়না, রায়না, কেমন আছিস মা? কি করছিস? খালা, কেমন আছো তুমি? এই তো ভালো। তুই কেমন আছিস? এই তো খালা ভালো। কত ভালো আছিস তা তো দেখেই বোঝা যাচ্ছে মা। এই অল্প বয়সে তোর উপরে কত বড় না একটা ঝড় বয়ে গেল। আচ্ছা আমি বলি কি মা, তোকে দেখে শোনা আবার একটা বিয়ে দিয়ে দি। না খালা, একবার তো বিয়ে হয়েছে, কপালে তো সুখ শান্তি কিছুই ছিল না। তাই বলে কি তুই এভাবে থাকতে পারবি? তোর কি বা বয়স হলো, মানুষের কপালে দুঃখ আসতেই পারে, তাই বলে কি থেমে থাকতে হবে? আমি যেটা বলি তুই একবার চিন্তা করে দেখ, এতে তোর ভালো হবে মা। না খালা, বিয়ে শাদীর মধ্যে আর যাবো না, তবে আমার একটা স্বপ্ন আছে, আমি নিজের পায়ে দাঁড়াবো, প্রতিষ্ঠিত হব। দেখ মা, মেয়েদের যখন বিয়ে হয়ে যায় আর বিয়ের পরে সেই সংসার ভেঙে যখন বাপের বাড়ি আসে থাকতে হয়, তাহলে মেয়েদের পাড়া প্রতিবেশীর কত কটু কথা না শুনতে হয়। তুই এগুলো সইতে পারবি মা? খালা, এতদিন শুনে আসছি, অভ্যাস হয়ে গেছে, এখন আর সমস্যা মনে হয় না। যাক, দোয়া করি আল্লাহ যেন তোর মনের আশা পূর্ণ করে। আচ্ছা তোর বাবা কোথায় রে? বাবা, বাবা ড্রয়িং রুমে আছে। আচ্ছা আমি তোর বাবার সাথে দেখা করি, তুই আয়। আচ্ছা। বাবা, তোমার চা। রায়না, তোর খুব কষ্ট হচ্ছে না রে মা? না বাবা, আমি ভালো আছি। আমি জানি তুই ভালো নেই, আমি বুঝি তোর মনের কষ্ট, যা তুই বলতে পারিস না। কত কত চঞ্চল ছিলি তুই, কিন্তু হঠাৎ করে তুই নীরব হয়ে গেলি। না বাবা, কষ্ট বলতে কি আছে, আমি এখন বুঝে গেছি, চুপ থাকা মানে পরাজয় না, সেটা টিকে থাকার লড়াই। সমাজে যে যাই বলুক মা,
আমি জানি তুই খারাপ না, ভাগ্য হয়তো তোর সাথে নিষ্ঠুর আচরণ করছে, কিন্তু আমি চাই তুই আবার নিজের পায়ে দাঁড়া। তুই হলে আমার গর্ব। অন্যরা যে যাই বলো, আমি জানি আমার মেয়ে কোনোদিন ভুল করতে পারে না। রায়না, রায়না, কোথায় তুই? ছাদে কাপড়গুলো রোদে দিয়েছিস? না মা, আসতেছি। যে বাবা একদিন মেয়েকে রাজকন্যা বলে ডাকতেন, আজ সমাজের ভয়ে তার কণ্ঠ নরম, তবু বাবার ভালোবাসা কখন ফুরায়নি। সোহেল, দেখ না, আমি না সবজি কাটার সময় হাতটা কেটে ফেলছি, একটু আমার জন্য ব্যান্ডেজ নিয়ে আস না ভাই। আমি তোর চাকর নাকি? তুই নিজে গিয়ে নিয়ে আয়। সোহেল, তুই এই কথা বলতে পারলি? আমি মেয়ে মানুষের দোকানে যাবো ব্যান্ডেজের জন্য? আমি না তোর বড় বোন? বোন? তুমি আমার বড় বোন? তুমি হচ্ছে ডিভোর্সি আপা। ওই তো পাড়ার সবাই বলে ওই তো যাচ্ছে মেয়েটা যার স্বামী ছেড়ে চলে গেছে। আমি দোকানে যাইতে পারবো না, ব্যস্ত আছি। একটা কথা কি জানিস ভাই, আমারই ভুল ছিল ওর মতো জানোয়ারকে ভালোবাসা। ভালোবাসা যদি অপরাধ হয়ে থাকে না, প্রত্যেকটা মানুষ তার শাস্তি পাবে। কিরে, এত চিল্লাচিল্লি কিসের? মা দেখো না, আমার হাতটা না কেটে গেছে। কিভাবে? হ্যাঁ, এখন সংসারের এত কাজ কে করবে? হ্যাঁ, আমারও তো শরীর, সারাদিন খালি কাজ আর কাজ। মা আমি কাজ করে দিব, সমস্যা নেই। খবরদার, মা বলে ডাকবি না। তোকে না কতবার বলেছি আমাকে মা বলে ডাকবি না। ডিভোর্সি মেয়েদের এ হচ্ছে এক নাটক। কি হয়েছে রায়না? দেখো না খালা, আমার হাতটা না দেখি 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 দেখি। হ্যাঁ, কিভাবে এটা? সবজি কাটতে গিয়ে কেটে গেছে। আপা, তুই কি আসলে ওর মা না অন্য কিছু? মেয়েটা কাজ করতে গিয়ে হাত কেটে ফেলেছে, কিভাবে রক্ত আসতেছে, কোথায় একটু ওষুধ আনবি, ডাক্তার দেখাবি, তা না করে আর তুই কাজ কে করবে সেই চিন্তা করতেছিস? আপা, মানুষ তো কাজের মেয়ের জন্য একটু সহানুভূতি দেখায়, আর ও তো তোর পেটের মেয়ের জন্য কিভাবে মা এরকম করতে পারে? হ্যাঁ, এই আসছি পর্যন্ত দেখতেছি মেয়েটা ঘরে সব কাজ করতেছে, কই তুই তো কোনো কিছু করতেছিস দেখতেছি না। আয়শা, তুই জানিস না আজকালকার মেয়েরা সংসারে একটু কিছু হলেই বাপের বাড়ি চলে আসে, কিন্তু আমরা যে সমাজে কিভাবে মুখ দেখাই সেটা তারা বুঝে না। হ্যাঁ, আপা, কেউ কি নিজের ইচ্ছে সংসার ভেঙে চলে আসে? কোনো মেয়ে চায় তার সুখের সংসার ভাঙতে? আমি তো জানি মেয়েরা শেষ অবধি চেষ্টা করে তার সংসারটা টিকিয়ে রাখার জন্য। হয়তো বা সংসারে সে শান্তি পায়নি, কোনো না কোনো অশান্তি পেয়েছে, সেজন্যই সংসার ভেঙে চলে আসছে। তুই মা হয়ে সেটা বুঝবি না আপা? হ্যাঁ, শ্বশুর বাড়িতে জায়গা হয় নাই, মার কাছে আসছে, আর তুই মাই যদি একটা মেয়ের সাথে এরকম করিস, সে কোথায় যাবে বল? কার কাছে যাবে? মার থেকে মাসির দরদ বেশি। কেন যে তোর মতো একটা বোনের বোন হলাম? চল চল মা, আমি তোকে ডাক্তারের কাছে নিয়ে যাই, চল আয়। রাইনা, তোকে দেখে মনে হচ্ছে খুব কষ্টে আছিস। কষ্টে নাই রে, এই সময়টা একটু খারাপ যাচ্ছে। আমার চোখে তাকিয়ে বল, তুই কি সত্যি ভালো আছিস? ভালো না রে নাজমা, আমি একটুও ভালো নেই। ডিভোর্সের পর যখন বাড়িতে আসি, সব মানুষগুলো না কেমন যেন অচেনা হয়ে গেছে। আর মা, সে তো সব সময় আমার সাথে রাগারাগি করে। আচ্ছা তুই বলতো, দোষ কি শুধু আমার একারই ছিল? দেখ রাইনা, জীবন কখনো থেমে থাকে না। এখানে একা একা বসে চোখে পানি ফেললে কোনো লাভ নেই। তুই যেটা পারিস, যেটা শিখেছিস, সেটা নিয়েই তোকে দাঁড়াতে হবে। দাঁড়িয়ে থাকতেই তো পারিনি, নিজের সংসারটাই তো ধরে রাখতে পারলাম না। শোন, একটা সংসার ভেঙে যাওয়ার জন্য তুই দোষী না, দোষী হলো সেই লোক যে তোকে মূল্য দিতে পারেনি। আরেকটা কথা, ডিভোর্স কোনো অপরাধ না, অপরাধ হলো নিজের জীবন নিজে নষ্ট করে ফেলা। তুই তো পড়াশোনা করেছিস, মাস্টার্স পাস, তোর মতো মেয়ে ঘরে বসে থাকবে কেন? চাকরির জন্য চেষ্টা কর, নিজের পায়ে দাঁড়া, তখন দেখবি পৃথিবী কেমন অন্যরকম লাগে। তখন সবাই তোকে মূল্য দিবে।
চাকরির কথাই ভাবছি, কিন্তু আমার ফ্যামিলি কি এটা মেনে নেবে? দেখ, মানুষ বদলায়, সময় বদলায়, তুইও বদলা। ওই ভাব দে, আগামীকাল তুই আমাদের স্কুলে আয়। আমি স্যারকে বলে রাখবো তোর কথা। আমাদের স্কুলে শিক্ষক লাগবে, ওই পোস্টে যেন চাকরিটা তোকে দেয়। তুই সত্যি বলছিস? হ্যাঁ, সত্যি বলছি। তাহলে এখন আসি রে, কাল 9টার মধ্যে ঠিক চলে আসবি। রায়না, কি করছিস এত রাতে? কাপড় গুছাচ্ছিস কেন? কাল শহরে যাব মা, একটা স্কুল ইন্টারভিউ আছে, মনে হয় শিক্ষক পদে ওখানে চাকরি পেতে পারি। স্কুলের চাকরি কে তোকে দিবে? এখনকার মেয়েরা তো শুধু কাগজে কলমে লেখাপড়া জানে, কাজের কাজ কিচ্ছু জানে না। কাজ করা মানে টাকা উপার্জন করা না মা, নিজের সম্মান বজায় রাখা, আর আমি সেটাই করতেছি। সম্মান? ডিভোর্সি মেয়ের আবার সম্মান? জানিস পাড়া প্রতিবেশীরা কি বলে? ডিভোর্সি মেয়েকে দিয়ে স্কুলে পড়ালে নষ্ট প্রজন্ম তৈরি হবে, এমন কথাও শোনা যায়। মানুষ যা খুশি বলুক, আমি যদি চাকরি না করি, প্রতিদিন তোমাদের ঘরে বোঝা হয়ে থাকবো, সেটা কি ভালো লাগবে? জানি না, মেয়ে হয়ে চাকরি, সমাজে মুখ দেখাবো কি করে? সমাজের মানুষের মুখ হয়তো বন্ধ করতে পারবো না, কিন্তু নিজের মুখটা উজ্জ্বল করে তো বাঁচতে পারবো। যে মেয়েটি একসময় নিজ করে নিজেকে চাকরানি মনে করত, আজ সে নিজের ভাগ্যের নিয়ন্ত্রক। ডিভোর্স কোনো পরাজয় না, এটি নতুন জীবনের দরজা। যে মেয়েটি একসময় সমাজে, পরিবারে, পাড়া প্রতিবেশীর কাছে লাঞ্ছিত, অবহেলিত ছিল, আজ সে নিজের পায়ে দাঁড়িয়ে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। স্যার, আসতে পারি? হ্যাঁ, আসেন, বসেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হিয়ার ইজ মাই সিভি স্যার। তো কোথা থেকে এসেছেন? পাশের এলাকা থেকে স্যার, নাজমা আমার ফ্রেন্ড। ও, নাজমা আমাকে বলছিল আপনার কথা। স্যার, আমি বাংলা বিভাগ থেকে মাস্টার্স কমপ্লিট করেছি। আচ্ছা, বাচ্চাদের পড়ানোর ব্যাপারে তো আপনি জানেন। জি স্যার, বাচ্চাদের পড়াতে অনেক ভালো লাগে। আমরা আসলে এমন একজন লোককে খুঁজছিলাম যার মধ্যে দায়িত্ববোধ আছে। আসলে আমাদের এই স্কুলটার একটা সুনাম আছে। অভিভাবকরা আসলে আমাদের এখানে বাচ্চা দিয়ে ওরা খুব নিশ্চিন্তে থাকতে পারে, কারণ আমরা বাচ্চাদেরকে নিজের ছেলের মতো করে মানুষ করি। এই স্কুলের আসলে অনেক সুনাম আছে। প্রতি বছর এখানে রেজাল্ট করার সময় আমাদের স্কুল সবসময় টপ 5-এ থাকে। তো আমাদের এখানের এই সুনামটা ধরে রাখতে হলে আপনাকে অনেক দায়িত্ব আপনার মধ্যে থাকতে হবে। বাচ্চাদেরকে সেইভাবে পড়াশোনা করাতে হবে এবং তাদেরকে কোমলমতি, বাচ্চাদের মনটাকে আপনি বুঝে ওদের সাথে খারাপ ব্যবহার করেন, যাতে ওদের আপনার মনোযোগগুলো অন্যদিকে সরে যায়। যিনি শিক্ষক, পাশাপাশি মা বাবার মতো করে আচরণ করবে, বাচ্চাদেরকে এইভাবে মানুষ করবে যাতে করে ওরা এখান থেকে গিয়ে ভালো কিছু করতে পারে। এটা কিছু করতে পারলে আমাদের স্কুলের সুনাম। আপনার একদিন গর্ব করে বলতে পারবেন যে আমার এই স্টুডেন্টকে আমি ছোটবেলায় পড়াছিলাম, ওনার শিক্ষা জীবন আমার হাতে গড়ে শুরু। স্যার, আমি যখন লেখাপড়া করতাম পাশাপাশি বাচ্চাদেরকেও পড়াতাম। বাচ্চাদেরকে পড়াতে আমার অনেক বেশি ভালো লাগে, যার জন্য এই জবটা আমার খুবই দরকার। আপনি আগামী মাস থেকে জয়েন হতে পারবেন? হ্যাঁ স্যার, অবশ্যই। ঠিক আছে, তাহলে এবার আসেন। আসসালামু আলাইকুম স্যার।
আয় মা। বাবা বাবা আমার চাকরি হয়ে গেছে। হ্যাঁ, সত্যি বলছিস? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি জানতাম তুই পারবি মা, কিন্তু এই সমাজকে তোর দেখিয়ে দিতে হবে একটা ডিভোর্স হওয়া মেয়ে কি না করতে পারে। আমি আমি আজ অনেক খুশি, আমার মতো খুশি পৃথিবীতে আর কেউ নেই মা। চাকরি কোথায়? এই তো মা, পাশের এলাকায়। আমি ওইখানে টিচার পদে চাকরি পেয়েছি। আল্লাহ ভরসা, খুব ভালো হয়েছে। সংসারে একটু সাহায্য করবি তো মা? নিশ্চয়ই করব মা। আমি চাই আমাদের ফ্যামিলিটা ঠিক আগের মতো হাসি খুশি হয়ে যায়। ঠিকই বলেছিস মা, তুই ঠিকই বলেছিস। আপা, আমি তোকে অনেক খারাপ কথা বলেছি, তুই আমাকে ক্ষমা করে দিস। আর তুই অনেক সাহসী। দেখ ভাই, কেউ যদি ভুল করে তার ভুলটা বুঝতে পারে, তাকে ক্ষমা করে দেওয়াটাই বেটার। তুই তো আমারই ভাই, তোকে ক্ষমা করবো না তো কাকে ক্ষমা করব? আচ্ছা মা, আমি রান্নাঘরে যাচ্ছি। না না, তোকে রান্নাঘরে যেতে হবে না, তুই গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি তোর জন্য চা করে নিয়ে আসছি মা। ডিভোর্স কোনো পরাজয় না, আজ সে নিজের পায়ে দাঁড়িয়েছে এবং নিজে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। আর সে ফিরে পেয়েছে নিজের আত্মসম্মান ও ভালোবাসা। আজ সমাজের কাছে আমার একটা আবেদন, ডিভোর্স কারো ইচ্ছেকৃত হয় না, এটা ভাগ্যের পরিক্রমা। ডিভোর্সীদেরকে আপনারা ঘৃণা না করে, অবহেলিত না করে, ওদেরকে নিজের পায়ে ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দিন। আমাদের সমাজ সুন্দর হবে, পরিবেশ সুন্দর হবে।